সবাই বেশ ভালো আছেন। মানি হ্যাজ সিরিজের মাস্টারমাইন্ড প্রফেসরের কথা নিশ্চয়ই সবার মনে আছে, যার বুদ্ধিমত্তা আর কিলার লুকের কারণে আমাদের সবার মনে জায়গা করে আছে। তো আজ আমরা দেখব প্রফেসরের একটি নতুন মুভি, যেটার নাম হলো লস্ট অ্যান্ড ফাউন্ড। এই গল্পে প্রফেসরের নাম হলো মারিও। সে মূলত একটি ব্যতিক্রমধর্মী কাজ করে। মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করে সেগুলো প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়াই তার কাজ। এই কাজ এবং দায়িত্ব মারিও বেশ ভালোভাবেই করছিল, কিন্তু হঠাৎ একদিন নদী থেকে পাওয়া একটা লাল সুটকেস মারিওর জীবনের সবকিছু ওলটপালট করে দেয়। এমনকি মারিও সেই সুটকেসের জন্য মহা বিপদে পড়ে যায়। কিন্তু কি আছে এই লাল সুটকেসে, আর কেনই বা মারিওর জীবন সুটকেসের জন্য দুর্বিষহ হয়ে পড়ে, এই সবকিছুই আমরা এই গল্পে জানব। তবে শুরু করার আগে প্রফেসরের জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। মুভির শুরুতেই আমরা একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই, যে কিনা একটি লাল সুটকেসের মধ্যে কিছু জিনিসপত্র তুলছে। সুটকেসে তাকে একটি ছোট বাচ্চার সোয়েটারও রাখতে দেখা যায়। এরপর যত্ন সহকারে সুটকেসটি সাজিয়ে লক করে দেয়। তবে এই সুটকেসটি আসলে কার, আর কেনই বা সেটা যত্ন সহকারে সাজিয়ে প্যাক করা হচ্ছে, তা আমরা একটু পরেই দেখতে পারব। তো এরপর আমরা এই গল্পের মেইন ক্যারেক্টার মারিওকে দেখতে পাই। মারিও একটা রেস্টুরেন্টে এসে একজন চাইনিজ লোকের ব্যাপারে জানতে চায়। মারিও জানায় সে লোকটির হারিয়ে যাওয়া একটি জিনিস ফিরিয়ে দিতে এসেছে। আসলে মারিও মূলত লস্ট অ্যান্ড ফাউন্ড নামের একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। এই প্রতিষ্ঠান মানুষের হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে আসল মালিকের কাছে তা পৌঁছে দেওয়ার কাজ করে। এখানে সেই চাইনিজ বৃদ্ধ লোকটি আসলে মারিও তার কাছে হারিয়ে যাওয়া একটা ফটো অ্যালবাম তুলে দেয়। লোকটি অ্যালবাম খুলে বেশ খুশি হয়, কেননা সেখানে তার মায়ের ছবিও ছিল। মূল্যবান অ্যালবাম ফিরে পাওয়ায় লোকটি মারিওকে টাকা দিতে চায়, কিন্তু মারিও জানায় সে কোনো টাকা নেয় না, কারণ মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান এবং প্রয়োজনীয় জিনিসপত্র ফিরিয়ে দেওয়াটাই তার কাজ। এরপর মারিও সেখান থেকে তার অফিসে ফিরে আসে। সেখানে একজন বয়স্ক মহিলা তার হারানো ছাতা ফিরে পেতে আসলে মারিও তাকে ছাতাটি বুঝিয়ে দেয়। এর মধ্যে সেখানে হেলেনা নামের একজন পুলিশ অফিসার আসে। হেলেনা মারিওর পুরনো বন্ধু। সে মারিওকে হারিয়ে যাওয়া বেশ কিছু জিনিসপত্র দেয়, যাতে মারিও তা আসল মালিকের কাছে পৌঁছে দিতে পারে। এরপর হেলেনা মারিওকে জানায় পাশের নদীটি পরিষ্কার করা হবে এবং সেখান থেকেও অনেক জিনিসপত্র পাওয়া যাবে। তো পরের দিন নদী পরিষ্কার করা হয়। তখন নদী থেকে অনেক জিনিসপত্র পাওয়া যায়। মারিও তার স্টোরে নদী থেকে পাওয়া জিনিসগুলো দেখতে থাকে। হঠাৎ মারিওর একটি লাল সুটকেসে চোখ যায়। সুটকেসটি লক করা ছিল। মারিও কৌশলে সুটকেসের লক খুলে ফেলে, কিন্তু সুটকেসটি একটু খোলার পরে ভিতর থেকে দুর্গন্ধ আসে, যার কারণে মারিও নাকের রুমাল চেপে ধরে সুটকেসটি খুলে। এটা মূলত সেই সুটকেসটা যেটা আমরা শুরুতেই একজন বৃদ্ধ মহিলাকে প্যাক করতে দেখেছিলাম। মারিও সুটকেসের ভিতর ছোট বাচ্চার কিছু কাপড় পায়। তবে এরপর সেখানে একটি বাচ্চার মাথার খুলি দেখে মারিও অনেক ভয় পেয়ে যায়। দেরি না করে সে বিষয়টা পুলিশকে জানায়। তাই কিছুক্ষণ পর সেখানে হেলেনা আর একজন পুলিশ অফিসার আসে। মারিও ব্যাপারটা পুলিশকে খুলে বললে পুলিশ অফিসার তাকে বুঝায় যে এটা হয়তো কোনো প্রস্টিটিউটের কাজ হবে, তাই হয়তো সে বাচ্চাটাকে বাঁচিয়ে রাখেনি। পুলিশ অফিসার ব্যাপারটাকে তেমন গুরুত্ব না দেয়াতে মারিও কিছুটা রাগ করে, কারণ তার কাছে ব্যাপারটা স্বাভাবিক মনে হচ্ছিল না। তাই মারিও এই কেসটি নিজেই তদন্ত করার সিদ্ধান্ত নেয়। মারিও স্টোরে ঢুকে সুটকেস থেকে পাওয়া সোয়েটারটা ভালোভাবে দেখতে থাকে। এখানে সে সোয়েটারের উপরে ইভা নাম লেখা দেখতে পায়। মারিও বুঝতে পারে যেই বাচ্চাটির কঙ্কাল সুটকেসে পাওয়া গিয়েছে সেই বাচ্চাটির নাম ইভা। এরপর মারিও আরও তথ্য জানার জন্য সুটকেস থেকে পাওয়া কয়েকটি ভিজা কাগজের টুকরো জোড়া লাগিয়ে কারো নাম এবং ঠিকানা দেখতে পায়। মারিও তাই দেরি না করে পরের দিন সেই ঠিকানায় চলে আসে। সেখানে সেনোরা নামের একটি মেয়ের সাথে দেখা করে সে। মারিও সেনোরাকে নিজের পরিচয় বলে এবং লাল সুটকেসের ব্যাপারটা জানতে চায়। মারিওর কথা শুনে সেনোরা বেশ ঘাবড়ে যায়, কিন্তু নিজেকে সামলিয়ে নিয়ে এসে জানায় যে কোনো লাল সুটকেসের ব্যাপারে সে জানে না। মারিও তখন সেনোরাকে সুটকেস আর সোয়েটারের ছবি দেখিয়ে ইভা নামের বাচ্চাটির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু এরপরও সেনোরা বলে সে এসব ব্যাপারে কিছুই জানে না। মারিও তখন বাধ্য হয়ে সেনোরার সাথে কথা শেষ করে। তবে বের হওয়ার সময় সে সেনোরার বাসার একটা ফোন রিসিভার চুরি করে, আর তখনই সে রিসিভারে শুনতে পায় সেনোরা ফোনে কারোর সাথে লাল সুটকেস এবং ইভার ব্যাপারে কথা বলছে। তবে অপর পাশে থাকা লোকটি সেনোরাকে কল দিতে নিষেধ করে কলটা কেটে দেয়। মারিও তখন রিসিভারে পাওয়া সেই নাম্বারে কল দিয়ে জানতে পারে যে সেনোরা হোটেল বিকেল নামের একটি রিসিপশন নাম্বারে কথা বলেছে। মারিও তাই সেই হোটেলের ঠিকানাটা জেনে নেয়। এরপর মারিও যখন ওই হোটেলে যায় তখন সেখানকার সিকিউরিটি গার্ড তাকে ভেতরেই যেতে দেয় না, কারণ মারিওর পোশাক তেমন ভালো ছিল না। মারিও সে সময় হোটেলের বাইরে দুজন মেয়েকে দেখতে পায়, যাদেরকে একজন লোক এসে সেখান থেকে নিয়ে যায়। তো সেদিন রাতেই মারিও স্যুট পরে রেডি হয়ে একটি নকল আইডি কার্ড নিয়ে সেই হোটেলে যায়। ফর্মাল পোশাকে থাকায় এবার সিকিউরিটি গার্ড তাকে ভেতরে যেতে দেয়।
মারিও বারের সামনে গিয়ে সেখানে থাকা একজন ওয়েটারকে জানায় সে কখনো এই হোটেলে আসেনি আর একা থাকতে তার অনেক ভয় লাগে। ছেলেটি বুঝতে পারে মারিও হোটেলে সঙ্গী চাচ্ছে, তাই ছেলেটি মারিওকে একটি কার্ড দিয়ে উপরে যেতে ইশারা করে। মারিও উপরে গেলে একটি মেয়ে মারিওর কাছে তার আইডি কার্ড নিয়ে সিসিটিভি ক্যামেরায় শো করে। মারিও এটা দেখে অবাক হলে মেয়েটি জানায় এটা মূলত তাদের সেফটির জন্য করা হয়। এরপর সে মারিওকে সাথে নিয়ে একটি রুমে যায় এবং তাকে কিছু মেয়ের পিকচার দেখায়। মারিও তখন সেই মেয়েটিকেও দেখতে পায় যাকে বিকালে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, আর সেই মেয়েটির নাম হলো অ্যানা। মারিও অ্যানাকেই তার রুমে ডাকে। অ্যানার কাছে মারিও সাহায্য চেয়ে জিজ্ঞেস করে আমি সেই মেয়েটির ব্যাপারে জানতে চাই যে কিনা 2 বছর আগে একটি বাচ্চা জন্ম দিয়েছে, আর সেই বাচ্চাটির নাম ছিল ইভা। এসব শুনে অ্যানা কোনো কিছু না বলে রুম থেকে বের হয়ে যেতে থাকে। তখন মারিও তাকে আটকে নিজের ঠিকানা লিখে দিয়ে বলে তুমি ওই মেয়েটিকে ঠিকানাটি দিও। যাই হোক, এরপর থেকে মারিওর মাথায় সবসময় সুটকেসের চিন্তা ঘুরতে থাকে। এমনকি ঘুমের মধ্যেও মারিও সুটকেস আর বাচ্চাটির কঙ্কাল দেখতে পায়। আর তখনই স্টোরের কলিং বেলে মারিওর ঘুম ভেঙে যায়। স্টোরের বাইরে তখন একটা মেয়েকে দেখা যায় যে হলো ইভার মা সারা। সারা ভেতরে এসে মারিওকে বলে আমি শুধু জানতে চাই আমার মেয়ে কেমন আছে। তখন মারিও সেই সোয়েটার দেখায় যার উপর ইভা নাম লেখা ছিল। সারা বলে এই সোয়েটারটা আমি ইভার জন্যই বানিয়েছিলাম, আপনি কিভাবে ইভাকে দত্তক নিয়েছেন? মারিও তখন সারাকে জানায় সে নদী থেকে একটা লাল সুটকেস পেয়েছে, আর সেই সুটকেসের ভিতর একটি বাচ্চার কঙ্কাল পাওয়া গিয়েছে, সেই সাথে এই সোয়েটারটিও ছিল। মারিওর কথা শুনে সারা কান্নায় ভেঙে পড়ে। তখন মারিও বলে পুলিশ হয়তো কিছুই করতে পারবে না, কিন্তু আমি তোমাকে সাহায্য করব। তখন সারা বলে যে এই ব্যাপারে তোমার কিছুই করার প্রয়োজন নেই। এরপর সারা সেখান থেকে দ্রুত হোটেলে চলে যায়। হোটেলে সারার জন্য টম নামের একটি ছেলে অপেক্ষা করছিল। টম সারাকে জানায় তার জন্য হোটেল রুমে ক্লায়েন্ট অপেক্ষা করছে। সারার ইচ্ছা না থাকলেও টমের কথা মতো তাকে রুমে যেতে হয়। এদিকে পরের দিন সকালে মারিও রেস্টুরেন্টে তার বন্ধু হেলেনার সাথে দেখা করে। হেলেনা মারিওকে জানায় রিপোর্ট অনুযায়ী ওই বাচ্চাটির বয়স 8 মাস ছিল, কিন্তু বাচ্চাটি জীবিত নাকি মৃত জন্মেছে সেটা জানা যায়নি। এরপর হেলেনা মারিওকে ব্যাপারটি ভুলে যেতে বলে, কারণ সে একা কিছুই করতে পারবে না। তবে মারিও তার কাছে সেই হোটেলের ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে যে সেখানে কি পতিতালয়ের কাজ হয় কিনা। হেলেনা তখন বলে এত বড় হোটেল যেহেতু তাই হতেও পারে। তো সেদিন রাতেই মারিও আবার সেই হোটেলে যায়। সে আবারও অ্যানাকে তার রুমে ডাকে এবং সারাকে তার ঠিকানায় পাঠানোর জন্য ধন্যবাদ জানায়। এরপর মারিও আবার সারার সাথে দেখা করার জন্য অ্যানার সাহায্য চায়। অ্যানা প্রথমে রাজি না হলেও মারিওর জোড়াজুড়িতে হোটেল কিচেনের লবিতে গিয়ে ওয়েট করতে বলে। অ্যানার কথা মতো মারিও কিচেনের লবিতে গিয়ে সারার জন্য ওয়েট করতে থাকে। কিছুক্ষণ পর সারা সেখানে আসলে মারিও তাকে ইভার সোয়েটারটা বের করে দিয়ে বলে তুমি ভুলে এটা রেখে এসেছ, কিন্তু সারা জানায় সে ইচ্ছে করেই রেখে এসেছে। মারিও তখন সারাকে জিজ্ঞেস করে তুমি কি জানতে চাও না কে তোমার মেয়ের সাথে এমনটা করেছে? সারা তখন মারিওকে এই ঝামেলায় জড়াতে বারণ করে। আর ঠিক তখনই সেখানে টম এসে দুজনকে একসাথে কথা বলতে দেখে ফেলে। টম এখানে মারিওকে কিছুটা সন্দেহ করে এবং কথা কাটাকাটি হয়। এমনকি এক পর্যায়ে দুজনের মধ্যে মারামারি শুরু হলে মারিও একটি কাচের টুকরা দিয়ে টমের মুখে আঘাত করে, যার কারণে টমের গাল এবং মারিওর হাত কেটে যায়। রাগে টম মারিওর উপর চড়া হয়ে মারতে শুরু করে, যার কারণে সারা টমের পকেটে থাকা শকিং ডিভাইস বের করে তার ঘাড়ে চেপে ধরে। সারা বুঝতে পারছিল না সে ঠিক কি করবে, তাই উপায় না পেয়ে মারিওর হাত ধরে সারা তাকে বাহিরে নিয়ে আসে। এরপর দুজনে মারিওর গাড়িতে উঠে, কিন্তু মারিওর হাত কেটে যাবার কারণে সে কোনোভাবেই ড্রাইভ করতে পারবে না জানায়। সারা তখন জানায় সেও গাড়ি চালাতে পারে না। মারিও তাই বাধ্য হয়ে এক হাত দিয়ে গাড়ি চালিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এ সময় মারিও সারাকে পুলিশকে জানাতে বললে সারা তাকে বারণ করে। এরপর দুজনে মারিওর স্টোর হাউসে চলে আসে। তখন মারিও সারার কাছে জিজ্ঞেস করে তোমার কাছে কি কোনো পাসপোর্ট আছে? সারা জানায় তার পাসপোর্ট ওই হোটেলের লোকদের কাছে। মারিও আসলে সারাকে অন্য কোনো দেশে পাঠানোর কথা ভাবছে, কিন্তু সারা হোটেলে ফিরে যাবে বলার পর মারিও তাকে স্টোর হাউসের উপরে তার রুমে নিয়ে যায়, আর সেখানে থাকা অনেক ড্রেস থেকে সারার যেটা পছন্দ হয় সেটা পরতে বলে। এরপর মারিও সারাকে বলে এখন তোমার জীবনের ঝুঁকি আছে, তাই আমি তোমাকে যতক্ষণ পর্যন্ত না বলবো তুমি এখান থেকে বের হবে না। পরের দিন দেখা যায় হেলেনা মারিওর সাথে দেখা করতে আসে। হেলেনা মারিওকে বলে সে ওই হোটেলের ব্যাপারে তথ্য নিয়েছে। হোটেলের অনেকগুলো শাখা আছে যা বিভিন্ন দেশে অবস্থিত। মারিও তখন জিজ্ঞেস করে তোমরা তো জানো সেখানে অবৈধ কাজ হচ্ছে, তাহলে তোমরা কিছু করছো না কেন? হেলেনা তখন জানায় এই দেশে সব কাজ বৈধ, তাই চাইলেও কিছু করতে পারবো না। এদিকে হেলেনা যখন মারিওর সাথে কথা বলছিল তখন সারা হঠাৎ নিচে চলে আসে, যার কারণে হেলেনা তাকে দেখে ফেলে। তবে হেলেনা কিছু না বলে সেখান থেকে চলে যায়। মারিও তাই রেগে সারার কাছে গিয়ে বলে আমি তোমাকে বলেছি আমার অনুমতি ছাড়া বের হবে না, এরপরও তুমি নিচে এসেছ।
তখন সারা বলে, তুমি যাই করো না কেন, টম আমাকে খুঁজে বের করবে। মারিও তাই সেখানে আর দেরি না করে সারাকে নিয়ে এবার বাসায় চলে আসে। এখানে বাসার চাবি বাসার মধ্যেই ছিল, কিন্তু এরপরও সে চোরের মতো দরজা খুলে। মারিও সারাকে সেই বাসাতেই রেখে বাইরে থেকে লক করে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা উচাও নামে একজন বৃদ্ধ লোককে দেখি। সে এখানে একজন মহিলার বাচ্চা ডেলিভারি করাচ্ছে। কিছুক্ষণ পর উচাওয়ের কাছে টমের কল আসে এবং টম বলে যে এখানে অনেক বড় সমস্যা হয়ে গিয়েছে, তাই উচাও যেন দ্রুত শহরে আসে। তার মানে উচাওই হলো সেই হোটেল এবং প্রস্টিটিউশন ব্যবসার লিডার। পাশাপাশি সে আরও একটি অমানবিক কাজ করে, যেটা আমরা সামনেই জানতে পারব। এদিকে সন্ধ্যায় যখন মারিও বাসায় আসে, তখন সে সারাকে বলে কালই বিদ্যুৎ চলে আসবে। আসলে মারিও এই বাসায় থাকতো না, এই কারণে এখানে বিদ্যুতের কানেকশনও ছিল না। তারপর মারিও সারাকে একটা ফোন আর নকল পাসপোর্ট দেয়। আসলে মারিও চাচ্ছিল সারা যেন এই ঝামেলা থেকে সারা জীবনের জন্য বের হয়ে যায়, কিন্তু সারা মারিওকে না বলে দেয়। এমনকি রাতে যখন মারিও ঘুমাচ্ছিল, সারা তখন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজার শব্দে মারিওর ঘুম ভেঙে গেলে সারাকে ধরে নিয়ে আবার ঘরে নিয়ে আসে। সারা তখন বলে, তুমি আমাকে এখান থেকে চলে যেতে দাও, তা না হলে তুমিও মারা যাবে। কিন্তু মারিও হঠাৎ ইমোশনাল হয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে এখনো চিনোনি, আমি আমার জীবনের চাইতেও বড় সমস্যা ঠিক করেছি। যদিও মারিওর সামনে যে বিপদ আছে সেই ব্যাপারে তার কোনো আন্দাজই ছিল না। তো পরের দিন সারা মারিওকে জিজ্ঞেস করে, তুমি এই বাসায় থাকো না কেন? তখন মারিও জানায়, আমি এই বাসা আমার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিনেছিলাম, কিন্তু যেদিন আমি বিয়ের জন্য তাকে প্রপোজ করব সেদিন জানতে পারি তার অফিসের কারোর সাথে রিলেশন আছে, তাই আমি নিজেও আর এই বাসায় আসি না। এরপর দেখা যায় মারিও আর সারার মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। এমনকি মারিও সারাকে গাড়ি চালানো শেখায়। এর মধ্যে অফিসার হেলেনা মারিওর বাড়িতে এসে সারার সাথে দেখা করে। সারা হেলেনাকে জিজ্ঞেস করে, তুমি মারিওকে কবে থেকে চিনো? হেলেনা বলে, আমি প্রথমবার মারিওকে এখানে অ্যারেস্ট করার জন্য এসেছিলাম, কেননা মারিওর গার্লফ্রেন্ড তার সাথে চিট করেছিল, আর এই কারণেই সে তার গার্লফ্রেন্ডের নতুন বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছিল। তবে মারিও পরবর্তীতে কোর্টে প্রমাণ করেছিল যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কারণে মারিও বেঁচে গিয়েছে। হেলেনা এরপর সারাকে তার খারাপ জীবন থেকে সরে আসার জন্য আইনিভাবে হেল্প করতে চায়, কিন্তু সারা হেলেনাকে না করে দেয়। হেলেনা তাই সারাকে তার কন্ট্যাক্ট কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি উচাও শহরে চলে এসেছে। টম তাকে এয়ারপোর্টে রিসিভ করে হোটেলে নিয়ে আসে। তারপর অ্যানাকে নিয়ে টম উচাওয়ের কাছে আসলে অ্যানা বেশ ভয় পেয়ে যায়। সারাকে সাহায্য করার জন্য অ্যানা উচাওয়ের কাছে ক্ষমা চায়, কিন্তু ভয়ঙ্কর উচাও অ্যানাকে ঠিকই মেরে ফেলে, কারণ এসব লাইনে ক্ষমা বলে কোনো শব্দ নেই। এরপর উচাও মারিওর অফিসে আসে এবং তাকে বলে যে সারা নামের একটি সুন্দরী মেয়ে হারিয়ে গিয়েছে, তাই তুমি কি আমাকে সারাকে খুঁজে দিতে পারবে কিনা? এই কথা শুনে মারিও বেশ ঘাবড়ে যায় এবং বুঝতে পারে যে উচাও সবকিছু জেনেই তার কাছে এসেছে। কিন্তু এরপরও মারিও স্মার্টলি বলে যে আমরা শুধু হারানো জিনিসপত্র খুঁজে বের করি, কোনো মানুষ নয়। মানুষ খুঁজে পেতে আপনাকে পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করতে হবে। এখানে মারিওর কথাগুলো পুরো মানি হাইস্টের প্রফেসরের মতো লাগছিল। পরের দৃশ্যে আমরা দেখি যে মারিও সারার ফোনে বারবার কল করতে থাকে, কিন্তু তাকে পায় না, কেননা সারা তখন ঘর খোলা রেখে একটু বাইরে গিয়েছিল। আসলে উচাওকে দেখে মারিও খুব চিন্তায় পড়ে গিয়েছে, তাই সে গাড়ি নিয়ে দ্রুত বাসায় আসে এবং দেখে যে বাসার দরজা খোলাই আছে। মারিও তাই বাসার ভেতরে ঢুকে, কিন্তু সেখানে সে টম এবং তার টিমকে দেখতে পায়। এর কিছুক্ষণ পর সারাও যখন বাসার সামনে আসে, তখন সে মারিওর গাড়ির দরজা খোলা দেখে কিছু একটা সন্দেহ করে, তাই বাসায় ঢুকেই সে আগে হেলেনাকে একটা মেসেজ পাঠায়। তখনই টম সেখানে চলে আসলে সারা টমকে জড়িয়ে ধরে সাহায্য চায়, কিন্তু রুমে গিয়ে সে দেখে যে টমের টিম মারিওকে মেরে অনেক খারাপ অবস্থা করে রেখেছে। সারা তাই উচাওকে অনুরোধ করে বলে, আমি আপনার সাথে যাওয়ার জন্য রেডি আছি, প্লিজ মারিওকে কিছু করবেন না। তবে উচাও এখানে টমকে কিছু একটা বলে সারাকে নিয়ে গাড়িতে করে চলে যায়, আর টম এদিকে একটা হাতুড়ি দিয়ে মারিওকে মারতেই যাবে, ঠিক তখনই সে পুলিশের গাড়ির সাইরেন শুনে থেমে যায়। মারিও তখন টমকে বলে প্লিজ সারার খেয়াল রাখবে, আর ঠিক তখনই হেলেনা ভেতরে আসে এবং মারিওর খারাপ অবস্থা দেখে দ্রুত একটা অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে নিয়ে যায়। যাই হোক, কিছুদিন পর মারিও মোটামুটি সুস্থ হয়ে যায়। হেলেনা তাই মারিওর সাথে দেখা করতে হসপিটালে আসে। হেলেনা মারিওকে পুলিশ রিপোর্ট লেখাতে বলে, কিন্তু মারিও না বলে দেয়। এরপর মারিও বাসায় আসলে সারার কথা মনে পড়তে শুরু করে। দিনরাত সে সারার কথাই চিন্তা করতে থাকে। তবে এরপর যখন মারিও তার কাজে ব্যাক করে, তখন সে দেখে যে সেখানে থাকা কিছু জিনিসপত্রের সরকারি নিলাম চলছিল, আর এখানে তাদের সিনিয়র হিসেবে নতুন একজন জয়েন করেছে। সে মারিওকে বিভিন্ন রুলসের ব্যাপারে বলে এবং বলে যে আজ থেকে তুমি তোমার বাসায় ঘুমাবে, এখানে না। তো পরের দিন মারিও আবার হেলেনার সাথে দেখা করলে হেলেনা জানায় উচাও যেদিন মারিওকে মেরে সারাকে নিয়ে গিয়েছিল, সেদিন সারা আসলে মেডিকেল স্টোরে গিয়েছিল কিছু জিনিসপত্র নেওয়ার জন্য,
কিন্তু সে হয়তো সেসব ব্যবহার করার সুযোগ পায়নি। এটা বলে হেলেনা মারিওর হাতে একটা ব্যাগ দিয়ে চলে যায়, আর মারিও সেই ব্যাগে একটা প্রেগন্যান্সি টেস্ট কিট পায়। এটা দেখে মারিও বুঝতে পারে তার মানে সারা যদি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে তো সেটা মারিওর বাচ্চা, কেননা এরই মধ্যে সারা আর মারিওর প্রেম হয়েছিল, এমনকি তারা ইন্টিমেটও হয়েছিল। যাই হোক, সারা যাওয়ার বেশ কয়েক মাস হয়ে গিয়েছে। মারিও বুঝতে পারছিল না যে সে কি করবে, কোথায় যাবে। তারপর মারিও আবার সেনোরার কাছে যায়, যার ঠিকানা ওই লাল সুটকেসে পেয়েছিল। মারিও তাকে এবার সবকিছু পুলিশকে বলে দেওয়ার হুমকি দিলে সেনোরা বলে যে আমরা একটা ট্রিপে গিয়েছিলাম, আমার স্বামী সেখানে একটা বাচ্চা অ্যাডপ্ট করেছিল, কিন্তু ফিরে আসার সময় ফ্লাইটে বাচ্চাটি আর নড়াচড়া করছিল না। পরে বাসায় এসে দেখি বাচ্চাটি মারা গিয়েছে। মারিও তখন বলে, আর এরপর তোমরা বাচ্চাটিকে লাল সুটকেসে ভরে নদীতে ফেলে দিয়েছ। তারপর মারিও সেনোরার কাছে সেখানকার ঠিকানা চায় যেখান থেকে তারা বাচ্চাটিকে অ্যাডপ্ট করেছিল। এরপর মারিও নিজের জোগানো টাকা আর মূল্যবান সবকিছু নিয়ে সেই ঠিকানায় যাওয়ার জন্য রওনা হয়। সেখানে পৌঁছে মারিও হোটেলে একটা রুম নেয়। তারপর দাড়ি কেটে নিজের চেহারা পরিবর্তন করে। এরপর একদম ভদ্রলোক হয়ে সিলভা নামের একজন বৃদ্ধ মহিলার সাথে দেখা করে, যে কিনা মুভির শুরুতেই ইভার সুটকেস প্যাক করেছিল। মারিও সিলভাকে বলে, আমি একটি বাচ্চা দত্তক নিতে চাই। এই কথা শুনে সিলভা মারিওর কাছে মোটা অঙ্কের ক্যাশ টাকা দাবি করলে মারিও তাতেও রাজি হয়ে যায়। এরপর সিলভা বিদায় নিলে মারিও তার পিছু নেয়, কারণ মারিওর পুরোপুরি বিশ্বাস ছিল যে সারা সেখানেই আছে। মারিও এখানে দেখে যে সিলভার গাড়ি পাহাড়ের মধ্যে একটা বাড়িতে ঢুকছে, যেখানে গেটে অনেকগুলো সিকিউরিটি গার্ড দাঁড়ানো এবং চারিদিকে কাঁটা তারের বেড়ায় ঘেরা। মারিও বুঝে যায় তার মানে সারা এখানেই আছে। তাই হোটেলে ফিরে মারিও তার নিয়ে আসা সব মূল্যবান জুয়েলারি বিক্রি করে দেয়, কারণ বাচ্চা অ্যাডপ্ট করার নাম করে সিলভার কাছে টাকা জমা দিয়ে তো মারিও সেই পাহাড়ের মধ্যে থাকা বাড়িতে ঢুকবে। এমনকি রাতের বেলা মারিও আবারও সেই বাড়ির এরিয়ার পিছন দিকে এসে কাঁটাতারের বেড়া কেটে রাখে যেন সারাকে নিয়ে এসে পালাতে পারে। তো পরের দিন সকালে মারিও সিলভার কথা অনুযায়ী ব্যাংকে এসে একজনের কাছে টাকা জমা দেয়। এর মধ্যে সিলভা ব্যাংকের সামনে এসে মারিওকে গাড়িতে তুলে নেয় এবং সেই পাহাড়ের মধ্যে বাড়িটিতে আসে। ভিতরে যাবার পূর্বে সিকিউরিটি গার্ড মারিওকে ভালোভাবে তল্লাশি করে। এরপর সিলভা মারিওকে ভিতরে নিয়ে যায় এবং গ্লাসের বাইরে থেকে অনেকগুলো বাচ্চাকে দেখায়। আসলে তারা মূলত প্রস্টিটিউট সহ বিভিন্ন মেয়েদেরকে দিয়ে বাচ্চা জন্ম দেওয়ায় এবং সেই বাচ্চাগুলোকে বড়লোকদের কাছে চড়া দামে বিক্রি করে। যাই হোক, সিলভা মারিওকে একটি রুমে এনে বাচ্চা অ্যাডপ্ট নেওয়ার জন্য একটি ফর্ম ফিল আপ করতে বলে রুম লক করে চলে যায়। মারিও এখানে হুবহু সেই লাল সুটকেসের মতোই আরেকটি সুটকেস দেখতে পায়। তবে মারিও এখানে তার হ্যান্ড স্টিক থেকে একটা ছুরি আর লক ভাঙার জন্য পিন বের করে। কৌশলে মারিও লক খুলে রুম থেকে বের হয় এবং এক এক করে সেখানে থাকা সব রুমে সারাকে খুঁজতে থাকে। এর মধ্যে হঠাৎ একটি রুমে সত্যি মারিও সারাকে দেখতে পায়। তবে এই মুহূর্তে উচাও সেখানে থাকায় মারিও দরজার আড়ালে লুকিয়ে থাকে। আর উচাও রুম থেকে বের হয়ে গেলেই মারিও দ্রুত সেই রুমে সারার কাছে যায়। মারিওকে দেখে সারা অনেক বেশি খুশি হয়, কারণ সারা ভেবেছিল মারিওকে হয়তো টম মেরে ফেলেছে। সারা মারিওকে তাদের অনাগত সন্তানকে দেখায়। তখন মারিও বুঝতে পারে সারার পেটে তার নিজেরই অনাগত সন্তান বড় হয়েছে। তো এরপর মারিও সারাকে নিয়ে সেই কেটে রাখা কাঁটাতারের বেড়া দিয়ে পালিয়ে যায়। তবে পালানোর সময় টম এবং উচাও তাদের দুজনকে দেখে ফেলে। সারা আর মারিও দুজনে মারিওর রাতে রেখে যাওয়া গাড়িতে উঠে পাহাড়ি রাস্তা দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে যেতে থাকে। কিন্তু টম এবং উচাও শর্টকাট রাস্তা দিয়ে তাদের গাড়ির সামনে চলে আসে। মারিও তখন গাড়ি থেকে বের হয়ে ছুরি বের করলে টম মারিওকে গান পয়েন্টে নিয়ে নেয়। এর মধ্যে মারিও হঠাৎ টমের উপর হামলা করে গান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দুজনের মধ্যে তুমুল ধস্তাধস্তি চলতে থাকে। ঠিক তখনই উচাও তার গান বের করে মারিওর পেটে একটা গুলি করে দেয়। আর এটা দেখে সারা রেগে গিয়ে তখনই গাড়ি চাপা দিয়ে উচাওকে মেরে ফেলে। এটা দেখে মারিও এবং টম অবাক হয়ে যায়। মারিও তখন তার পাশে পড়ে থাকা গানটা তুলে টমকে গান পয়েন্টে নেয়। সারা তাই দ্রুত গাড়ি থেকে বের হয়ে টমের সামনে এসে দাঁড়ায় আর মারিওকে জানায় টম তার আপন ভাই। এটা শুনে মারিও আবারও চমকে যায়। আর টম এবার সারাকে বাধা না দিয়ে বরং দ্রুত সেখান থেকে মারিওর সাথে চলে যেতে বলে। এদিকে সারার তখন ডেলিভারি পেইন শুরু হয়ে যায়, এমনকি গুলি লাগার কারণে মারিওর অবস্থাও তখন খারাপ ছিল। এরপরও মারিও সারাকে গাড়িতে নিয়ে হসপিটালের দিকে যেতে থাকে। কিন্তু রাস্তায় সারার ডেলিভারি পেইন বেড়ে গেলে রাস্তার পাশে একটা মরুভূমির মতো জায়গায় মারিও গাড়ি সাইড করায়। আর ঠিক পরের সিনে আমরা মারিওর কোলে সদ্য জন্ম নেওয়া তার ফুটফুটে বাচ্চাকে দেখতে পাই। বাচ্চা দেখে তারা দুজনেই খুশি হলেও সারা মারিওকে তার পেটে গুলি লাগার ব্যাপারে জিজ্ঞেস করে। কিন্তু মারিও বলে যে সমস্যা নেই, কানাডায় পৌঁছে ঠিক করা যাবে। আসলে মারিও মূলত স্পেনে ফিরে না গিয়ে সারা আর তার বাচ্চাকে নিয়ে কানাডাতে সেটেল হতে চায়, কেননা তারা পুরনো সবকিছু ভুলে নতুন জীবন শুরু করতে চায়। এরপর মারিও সারা আর বাচ্চাকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে। মারিও এখানে তার পেটের ক্ষতস্থানে টেপ পেঁচিয়ে ড্রেস চেঞ্জ করে বিমানের ফ্লাইটে উঠে। মারিওর আসলে অনেক বেশি ব্যথা হচ্ছিল,
কিন্তু সারা আর বাচ্চাকে পাওয়ার আনন্দে সে সেটা অনুভব করছিল না। বাচ্চাকে কোলে নিয়ে মারিও ফ্লাইটের মধ্যে সুখের একটা ঘুম দেয়। ঘুমের মধ্যে সে তাই দেখতে পায় যা সে সব সময় করতে চাইত, যেমন সে তার ভালোবাসার মানুষটির সাথে সংসার করছে, তার একটি বাচ্চা বড় হয়েছে এবং সেই বাচ্চার সাথে সে খেলাধুলা করছে। কিন্তু সব স্বপ্ন তো আর সত্যি হয় না। বিমান কানাডা এয়ারপোর্টে পৌঁছানোর পর এক এক করে সব যাত্রী নেমে যাচ্ছিল। সারা তখন তার বাচ্চাকে কোলে নিয়ে মারিওকে ডাকতে থাকে, কিন্তু মারিও কোনো সাড়া শব্দ করছে না দেখে সারা ভয় পেয়ে যায়। তাই সে তখন মারিওর গায়ে জড়ানো কম্বল তুলে দেখে অনেক রক্ত বের হয়ে টি শার্ট রক্তে ভিজে গিয়েছে। সারা বুঝতে পারে তার মানে মারিও আর বেঁচে নেই। সারা তখন মারিওকে রেখেই শুধু তার বাচ্চাকে নিয়ে প্লেন থেকে নেমে যায়, কেননা মারিওর ব্যাপারটা এখনই জানাজানি হলে সব ঘটনা মিলিয়ে পুলিশ সারাকে অ্যারেস্ট করবে। এতে মারিওর বাচ্চার পরিণতি হয়তো মুভির শুরুতে দেখানো সেই লাল সুটকেসে পাওয়া বাচ্চাটার মতো হবে, যেও কিনা সারারই বাচ্চা ছিল। সারা তাই আর রিস্ক না নিয়ে এবার তার বাচ্চাকে নিয়ে কানাডায় প্রবেশ করে এবং মারিও সেই স্বপ্ন পূরণ করে। আর এখানেই চমৎকার গল্পের এই মুভিটি শেষ হয়ে যায়। সো মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন।